কাজল এখনো অবধি তার জীবনের সেরা অভিনয়টা করলো এই সিনেমাতেই, মাতে। হ্যাঁ, একদম তার জীবনের, তার ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স। কারণ এতটা ভয়ঙ্কর কাজলকে কোনোদিনও দেখিনি। কাজল তো আমাদের 90s কিডদের কাছে একটা, মানে একটা হার্ট থ্রব। কারণ কাজল মানেই শাহরুখ, শাহরুখ মানেই কাজল। শাহরুখ কাজল দুজনের নাম একসাথে উচ্চারিত হতো বাজিকার থেকে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরবর্তীকালে শাহরুখের যে একটা যে ট্যাগ লাইন, শাহরুখ কাজল বাজে কাজল, এই ট্যাগ লাইন থেকে বেরিয়ে এসে কাজল তার নিজের একটা অস্তিত্ব তৈরি করার চেষ্টা করেছে বারবার। এবং শেষের দিকে, মানে এখন এখন মানে এই সময় শেষের দিকে বলবো না, মানে ইয়ং এজের শেষের দিকে, এখন যখন একটা মিড এজে সে চলে এসছে, বা একটা বয়সের দোরগোড়ায় চলে এসছে সে, সেইখানে দাঁড়িয়ে কোথাও সে আস্তে 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 নিজেকে একজন, মানে মারাত্মক অভিনেত্রী হিসেবে এস্টাবলিশড করছে অলরেডি। সেটা আমরা জানি খুব ভালো মতন, এবং দেখতেও পাচ্ছি তার পারফরমেন্স বা তার যে ওয়ার্ক প্রোফাইল তৈরি হচ্ছে সেই ক্ষেত্রেও। কিন্তু সেখানে আমি যদি অন্যান্য সিনেমাগুলোকেও ধরি, সেটা ধনুষের সাথেই হোক কি আমাদের ঋদ্ধি সেনের সাথেই হোক, তাদের দুজনের পারফরমেন্সের সাথে যে ছবিটা তারা সে করেছিল, হেলিকপ্টারিলা বা আদার্স যে একটা সিনেমা ছিল, ভুলে যাচ্ছি আমি নামটা, সেগুলোকে ছাপিয়ে কোথাও মা চলে গেল। কারণ মায়ের পারফরমেন্সই এক্সট্রা অর্ডিনারি করেছে কাজল। এবং কাজল কোথাও যেন এই পারফরমেন্সটা করার সময় ভেবেছে তার নিজের ভেতরের মা সত্তাটাকে কোথাও যেন একটা ফুটিয়ে তুলেছে, যে তার সন্তানের ওপর বাস্তবে যদি কখনো কোনো প্রভাব আসে তাহলে সে কি করে খণ্ডাবে। দেখুন, অনেকেই দেখছি বিশালকে, অর্থাৎ পরিচালক বিশাল ফরিয়াকে দেগে দেগে দিচ্ছেন যে সে ছড়ির কনসেপ্টই এখানে কাজে লাগিয়ে দিয়েছে। কিন্তু বিষয়টা তা নয়, ছড়ির কনসেপ্টই যে এখানে কাজে লাগিয়ে দিয়েছে তা নয়। অ্যাকচুয়ালি এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো কোথাও একটা সিমিলার হয়, এক একটা, মানে অতীতটা চলে আসবেই, অভিশাপ চলে আসবেই। কিন্তু বিশালের যে প্রবলেম সেটা হচ্ছে দৈত্য থেকেও বেরোতে পারছে না। একটা ব্রহ্মদৈত্য, যেটাকে আমরা বাংলায় ব্রহ্মদৈত্য বলি বা দৈত্য বলি, সেটাকে ও হিন্দি কনসেপ্টে নিয়ে আসতে চাইছে। আমাদের সবার প্রথম জানতে হবে, মা হচ্ছে শয়তান ইউনিভার্সের একটা ফ্র্যাঞ্চাইজি। কিন্তু শয়তান ইউনিভার্সের জন্ম কোথায়? শয়তান ইউনিভার্স কিন্তু আদতে গুজরাটে জন্ম নিয়েছে। অর্থাৎ গুজরাট ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা হচ্ছে ওয়াশ। এই ওয়াশকে কিন্তু বলিউডে রিমেক করা হয়, অর্থাৎ অফিসিয়াল রিমেক করা হয় শয়তান নাম দিয়ে। তো এক্স্যাক্টলি ওয়াশের থেকে, ওয়াশ কিন্তু যথেষ্ট দুর্ধর্ষ ছবি। ওয়াশ যারা দেখে, মানে দেখেননি অরিজিনাল ছবিটা, তারা দেখে নেবেন পারলে। এবং ওয়াশ টু আসছে এবার, এই বছরই হয়তো রিলিজ হবে ওয়াশ টু। কিন্তু ওয়াশ ওয়ান যারা দেখেননি তারা একবার দেখে নেবেন, ওটা একটা মারাত্মক মারাকাটারি ছবি। কিন্তু শয়তান অ্যাকচুয়ালি পুরোপুরি মাধবনের ওপর দিয়ে বেরিয়ে চলে গেছে। অজয় দেবগন করেছে পারফরমেন্স, কিন্তু অজয় দেবগন ওখানে কিছু করার ছিল না, কারণ পুরো ছবিটাই মাধবনের ছবি। ঠিক যেমনটা পদ্মাবতে দীপিকা পাড়ুকোন বা শাহিদ কাপুরের কিছু করার ছিল না, গোটা স্ক্রিপ্টটাই ছিল রণবীর সিং এর স্ক্রিপ্ট। তো ঠিক সেরকম শয়তানে অজয় দেবগন বা জ্যোতিকার কিছু করার ছিল না। তারা দুজনেই প্রডিউসার, অর্থাৎ সূর্যা এবং অজয় দেবগন, এদের দুজনের প্রোডাকশন হাউস কিন্তু প্রডিউসার শয়তান ফ্র্যাঞ্চাইজির, ইভেন মায়ের ক্ষেত্রেও। তো এক্স্যাক্টলি তারা কিন্তু প্রত্যেকে যে কাস্টিং ডিজাইন করেছে, সেই কাস্টিংয়ের মধ্যে প্রত্যেকে তার মায়ের নাম দিয়েছে, বা যে কাস্ট অ্যান্ড ক্রিউদের যে নাম, সেখানেও কিন্তু তাদের মায়ের নাম দেওয়া হয়েছে। তো এইটা একটা ইউনিক ছিল এই প্রজেক্টের। এবং তার পাশাপাশি পারফরমেন্স শুটিং আমাদের বোলপুরে হয়েছে, অর্থাৎ আমাদের বীরভূমে হয়েছে, বীরভূম এরিয়া জুড়ে হয়েছে। কারণ আমরা সবাই জানি বীরভূম কিন্তু শক্তিপীঠ একটা অন্যতম, কারণ এখানে 51 শক্তিপীঠের 4খানা শক্তিপীঠ রয়েছে। তো এক্স্যাক্টলি সেই চত্বরে দাঁড়িয়ে, এবং তার সাথে সাথে একটা সিদ্ধপীঠ রয়েছে, তারাপীঠ। তো সেই চত্বরে দাঁড়িয়ে যখন মা নামের শুটিং হচ্ছে, তার যে থ্রিল, তার যে ফিল, এবং সে রিলিজ হচ্ছে গুপ্ত নবরাত্রির সময়, যখন গোটা দেশে গুপ্ত নবরাত্রি বা বারাহি নবরাত্রি চলছে বা অশ্বধা নবরাত্রি চলছে, ঠিক সেই সময় রিলিজ হচ্ছে এবং রথের দিন রিলিজ হচ্ছে। ইটস আ ভেরি 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 মাইথোলজিক্যাল, এবং কি বলবো, একটা খুব একটা অদ্ভুত গোজবাম্প দিয়ে যায় এই ধরনের সিনেমা, এই ধরনের প্রজেক্ট আর এই সময়ে দাঁড়িয়ে।
মানে এই পার্টিকুলার এই সময়টা, এই গুপ্ত নবরাত্রির সময় বা এই বারাহি নবরাত্রির সময়, এই সময়টাতে এই ধরনের একটা ছবি যেখানে মা কালীকে এরকমভাবে জাস্টিফাই করা হচ্ছে, মা কালীর সাথে বাস্তবিক মায়ের তুলনা করা হচ্ছে এবং দেখানো হচ্ছে যে কিভাবে সে অপরাধীর সাথে, অন্যায়ের সাথে লড়াই করছে এবং দৈত্যের সাথে লড়াই করছে। অনেকে আবার তুলনামূলক আলোচনা করছে যে কোথাও স্ত্রীর বাইরে কিচ্ছু নয়। হ্যাঁ, স্ত্রীতেও দেখানো হয়েছিল কিন্তু একটা প্রতিশোধের গল্প। এখানেও একটা প্রতিশোধের গল্প দেখানো হচ্ছে। কিন্তু স্ত্রীর যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু এখানে নয়। এখানে মায়ের সাথে দৈত্যের লড়াই বা মা সন্তানকে রক্ষা করার জন্য যে লড়াইটা লড়ছে সেইটা। স্ত্রীর লড়াইটা কিন্তু একজন নারীর লড়াই ছিল। মানে একজন নারী, সে পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে লড়াই ছিল। তো এই দুটো ডিফারেন্সের মধ্যে চলে যাবেন না। আর অবশ্যই ছড়ির ব্যাপারটা পুরোপুরি আলাদা ছিল। এই ছড়ির যে গল্পর ব্যাপারটা ছিল সেইটার প্রেজেন্টেশনটা আলাদা ছিল। হ্যাঁ, কোর পয়েন্ট হয়তো এক থাকতেই পারে। অনেকেই দেখলাম বলল যে কোর পয়েন্ট এক, ইভেন অনেকেই অনেক কথা বলল আমাকে। কিন্তু আমি এরকম মানুষকেও চিনি আমার পরিচিত, যে গ্রামের দিকে ছবিটাকে দেখে রাত্রিবেলা বাড়ি আসতে ভয় পাচ্ছিল অন্ধকার রাস্তায়। কারণ তার মধ্যে এতটা ইম্প্যাক্ট হয়েছে এবং সে ওইসব জায়গাতেই থাকে, কারণ ওর চোখের সামনেই শ্যুটটা হয়েছিল সেই সময়। তো ওরা এই ছবিটা নিয়ে খুব যথেষ্ট এক্সাইটেড ছিল। ছবিটা দেখে আর বাড়ি ফিরতে পারছে না। বলছে আমার নিজের এলাকার, নিজের পরিচিত জোন, সেইটা কেমন অপরিচিত লাগছে। তো দ্যাটস কল ইম্প্যাক্ট। আর ভিএফএক্স, সিজিআই যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় দুর্বল চোখে লেগেছে। দেখুন, সবাই তো আর এস এস রাজামৌলি নয়, বা সবাই এসএলভি নয়, সঞ্জয় বনসালি নয়। ফলে এতটা পারফেকশনিস্ট সবাই হতে পারে না। কিন্তু আবার এস এস রাজামৌলিরও কিছু কিছু কাজ দেখবেন ওভার ওভার মানে ওভার অ্যাম্বিশাস যে পয়েন্টগুলো হয় সেই জায়গাগুলোতে আবার খুব চোখে লাগে, অনেকে হাসে। তো এক্স্যাক্টলি সেইটা আলাদা বিষয়। কিন্তু ঘটনা হচ্ছে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা। কিন্তু আমার কাছে অন্তত এই মুহূর্তে ছবিটাকে এই মুহূর্তে রিলিজ দেওয়ার পেছনেও এই ইম্প্যাক্টটা একটা বিরাট বড় কারণ আছে দেবগানের কাছে, যে এই সময়ে দাঁড়িয়ে গুপ্ত নবরাত্রি চলার সময় যখন এই ছবি রিলিজ দিচ্ছে, তখন একটা সোসাইটিতে ইম্প্যাক্ট করছে, একটা টোটাল ভারতবর্ষে একটা ইম্প্যাক্ট করছে এবং ভারতবর্ষে মানুষ এই মুহূর্তে দেখতে চাইছে। যথারীতি হাইপের উপর দিয়ে ছবিটা চলে যাচ্ছে। ঠিক অনেকটা যেমন আমাদের এখানে যদি কালী পুজোর সময় এই ছবিটা রিলিজ করতো, তাহলে সেই ছবিটার ইম্প্যাক্ট যেটা পড়তো, তো এটাও তাই। তো অবশ্যই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, মা একবার দেখে আসুন। একটা মায়ের লড়াই তার সন্তানের জন্য কী লেভেলের যেতে পারে। আমরা প্রত্যেকেই আমার চোখের সামনে আমাদের মায়ের লড়াই দেখেছি। ইভেন আমাদের প্রত্যেক দিনকার মায়েদের লড়াই আমরা দেখতে পাই। কেজিএফের সেই বিখ্যাত ডায়লগটা মনে পড়ে যে পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা হচ্ছে মা। তো সেই কেজিএফের সেই বিখ্যাত ডায়ালগটাকে এই মা সিনেমাতে এস্টাবলিশ করা হলো এবং লাস্টের ক্লাইম্যাক্স অফ গোজ পাম্পের, মানে সাংঘাতিক শিহরিত একটা ক্লাইম্যাক্স। কারণ লাস্টে যখন মুখোমুখি হবে এবং কাজল যখন নিজে কালী রূপে আসবে, তখন যেন সত্যি মনে হবে যে এতদিনে তার কাজল নামটা সার্থক। তবে বাংলা উচ্চারণের দিকে আরও বেশি ইম্পর্টেন্সই দরকার ছিল। বাংলা উচ্চারণের ওয়ার্কশপ দরকার ছিল। রণিত রায় নিজে বাংলা উচ্চারণ ঠিক মতন করতে পারেনি। ইন্দ্রনীল সেনগুপ্তকে আরও স্পেস দেওয়ার দরকার ছিল, হয়নি। তো এক্স্যাক্টলি, এবং বাংলা থেকে আরও শিল্পী নেওয়ার দরকার ছিল। কারণ এটা এরা ভাবে যে বাংলার গিয়ে আমরা মানে বিহারি ভাষাও শিখে নিচ্ছি, উত্তরপ্রদেশের ভাষাও শিখে নিচ্ছি, পাঞ্জাবি ভাষাও শিখে নিচ্ছি, বাংলাও বলে ফেলবো। না, বাংলা অত সহজ ভাষা নয়। বাঙালি যেমন হিন্দি বলতে পারে না, বাঙালির হিন্দি উচ্চারণের প্রবলেম হয়, তেমন সবাই এসে বাংলা উচ্চারণ করতে পারে না। কারণ বাংলা অনেক জটিল এবং কঠিন একটা ভাষা, সেটা অত সহজে শেখা যায় না। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।